রাত যত গভীর হয় ততই মানুষের ভেতরের অন্ধকার জেগে ওঠে। ভাগ্য, বিশ্বাস আর লোভ, এই তিনটে জিনিসের সংমিশ্রণে নির্মিত হয়েছে একটি সিনেমা। যে সিনেমা আপনাকে অবাক করে, আপনার ভেতর কাঁপিয়ে দেবে এবং হয়তো আপনার অজান্তেই চোখে জল চলে আসবে, কিন্তু আপনি টেরই পাবেন না। তেমনই এক মাস্টারপিস থ্রিলারধর্মী ড্রামা সিনেমার নাম হচ্ছে এ কেরালা রাত্রি। সিনেমার শুরুতে একটি ঘর জ্বলতে দেখা যায়। এই ঘরটি কেন জ্বলে সেটি সিনেমাতেই দেখা যাবে। এরপর এক মন্দিরে একজন পণ্ডিত শিষ্যদের ধর্ম সম্পর্কে কিছু বাণী বলেন। সেখানে উপস্থিত ছিলেন গৌরম্মা ও তার মেয়ে মল্লিকা। গৌরম্মা, যিনি গ্রামের দাইমার কাজ করেন, অর্থাৎ গ্রামের গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের সময় সহায়তা করে থাকেন, এবং তার স্বামী মুটান্না, যে একজন মাতাল। গৌরম্মাদের পরিবার আর্থিকভাবে বেশ অসচ্ছল, যদিও একসময় তাদের কিছু জমি জমা ছিল, সেগুলোও বন্ধক দিয়েছিল টাকার জন্য। পরের দিন একটি ছেলেকে দেখানো হয় যার নাম কানাপ্পা, এবং সে জন্ম থেকেই অন্ধ। সে যখন নদীর পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় তার পায়ে একটি জুতা টেকে। তখন সে আশেপাশে ডাক দিতে থাকে, কারণ সে ভেবেছিল কেউ হয়তো হতাশায় নদীতে ঝাঁপ দিয়েছে। সেই সময় নদীর পানির নিচ থেকে উঠে দাঁড়ায় এক লোক, যিনি কিনা এখানে স্নান করছিলেন। তিনি কানাপ্পাকে বলেন, চিল্লাচ্ছ কেন? কানাপ্পা বলে, ভেবেছিলাম কেউ পানিতে ঝাঁপ দিয়েছে, কিন্তু আপনার কণ্ঠ শুনে তো অপরিচিত মনে হচ্ছে। মানে আমাদের গ্রামে নতুন এসেছেন? অপরিচিত লোক বলে, আমার নাম কেশব। পৃথিবীর যে কোনো জায়গায় আমার জন্য নতুন। আমার কাজই হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো। কানাপ্পা বলে, জীবনে চলার জন্য টাকার প্রয়োজন। তাহলে আপনি চলেন কিভাবে? কেশব বলে, জীবনযাপনের জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন, সেই পরিমাণ অর্থ পরিশ্রম করে উপার্জন করেছি, তাই এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। এই বলে কেশব চলে যায়। এক সাধু এসে মুটান্নাদের এসে বলেন, শীঘ্রই তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। খুব তাড়াতাড়ি তোমাদের ঘরে টাকার বৃষ্টি হবে, কিন্তু তোমরা সেই টাকা ধরে রাখতে পারলে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে। যদি না পারো তাহলে সারা জীবন এভাবেই থাকতে হবে। এসব কথা শুনে মল্লিকা বলে, ঈশ্বর তোর কথায় আমাদের ভাগ্য পরিবর্তন করবে না। আমরা যেমন আছি তেমনই থাকবো। বেশি বকবক না করে এখান থেকে চলে যা, নয়তো তোকে মেরে ফেলবো। এসব শুনেও হাসি মুখে বিদায় নেয় সেই সাধু। সাধু যাওয়ার পরই কেশব আসে গৌরম্মাদের বাড়ি এবং পানি পান করার জন্য বলে। গৌরম্মা তাকে বসতে দেয়। পানি পান করে কেশব বলে, আমি একজন কবি এবং টুকটাক লেখালেখি করি। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আজকের রাতটা এখানে কাটাতে চাই। এই কথা শুনে গৌরম্মারা ইতস্তত বোধ করে। প্রথমে পানি চাইলো, তারপর বসতে দিলাম, এখন বলছে আশ্রয় লাগবে। গৌরম্মার স্বামী বলে, আমরা গরিব মানুষ যারা ঠিকমতো খেতে পারি না, এমনকি থাকার মতো ভালো জায়গাও নেই। কেশব বলে, আমি এখানেই ঘুমাতে পারবো এবং আপনারা যা খাবেন তাই আমাকে দেবেন, শুধু একটি রাত। কেশবের কথা জোরাজুরিতে গৌরম্মা তাকে রাখতে বাধ্য হয়। এরপর মুটান্না তাকে চা খাওয়ার কথা বলে, কিন্তু গৌরম্মা বলে করে চা পাতা নেই। কেশব টাকা দিয়ে চা পাতা নিয়ে আসার জন্য বলে। এরপর কেশব ব্যায়াম করে। এটা দেখে মল্লিকা যেন কোথায় হারিয়ে যায় এবং তাকে বলে, আপনি কি নিয়মিত ব্যায়াম করেন? কেশব বলে, হ্যাঁ, আমার বাবাও ব্যায়াম করত, তাই আমিও ব্যায়াম করি। মল্লিকা বলে, আমার বাবাও অবসর সময়ে ব্যায়াম করে। এরপর চা পান করে কেশব। তখন মুটান্নাদের ঘরে পাওনাদার আসে। গৌরম্মা কেশবকে বলে, তুমি ভেতরেই থাকো, বাইরে আসবে না। এমনিতেই আমার ঘরে জওয়ান মেয়ে আছে, তাই লোকে জানলে অন্যরকম ভাবতে পারে। কেশব বলে, ঠিক আছে মা, আপনি যান, আমি আসবো না। এই হচ্ছে সেই লোক যার কাছে মুটান্নাদের জমি বন্ধক রেখেছিল এবং টাকার জন্য সেই জমিতেই কাজ করে মুটান্না। কয়েকদিন যাবৎ কাজে না যাওয়ার কারণে মুটান্নাকে অপমান করে। এরপর মল্লিকাকে ডেকে বলে, তোর যদি কাজ করতে অসুবিধা থাকে তাহলে তোর মেয়েকে আমার কাছে পাঠিয়ে দে, টাকা পয়সা কিছু লাগবে না, আমি ওর দেখাশোনা করব। লোকটি চলে যাওয়ার পর কেশব বাইরে আসে এবং কারণ জানতে চায় কেন ওই লোক এমন ব্যবহার করলো। মুটান্না বলে, গরিব হলে এমনই হয়। আমার অসুখের সময় জমি বন্ধক রেখে টাকা এনেছিলাম, প্রায় 15 একর জমি বন্ধক রয়েছে তার কাছে। এসব শুনে কেশব ঘর থেকে সুটকেস নিয়ে আসে এবং সোনার গহনা দেখায়, বলে, প্রয়োজন মতো নিয়ে নাও। অলংকারগুলো দেখে প্রত্যেকেই অবাক হয়ে যায়, কিন্তু মল্লিকা অন্য জিনিস নিতে অস্বীকৃতি জানায়। কেশব বলে, আমার পরিশ্রমের টাকা দিয়ে এগুলো করেছি, আর আমি একজন অনাথ। তাছাড়া আপনারা অনেক ভালো মানুষ, আমার মতো অপরিচিত মানুষকে আশ্রয় দিয়েছেন, এখানেই তো উদারতার পরিচয় পেয়েছি। তবে আমার এমন ব্যবহারে কষ্ট পেলে মাফ করবেন। তখনই মল্লিকার গায়ে টিকটিকি পড়ে।
মল্লিকা সেটা ফেলার চেষ্টা করলেও কেশবের গায়ে গিয়ে পড়ে। গৌরাম্মা বলে এটা অশুভ লক্ষণ, দুজনে স্নান করে নাও। কিন্তু মল্লিকার চোখ ওই গহনার দিকে, সে গহনার প্রতি দুর্বল হয়ে যায়। তাই সে স্নান করার সময় গহনার কথা কল্পনা করে। স্নান করার পর কেশবের কাছে যায় অলংকারগুলো গায়ে দিয়ে দেখার জন্য। মল্লিকা বলে একবার পরেই দিয়ে দেব। কেশব সুটকেস খুলে অলংকারগুলো দেখে নিজেকে হারিয়ে ফেলে মল্লিকা, এবং পরনের শাড়ি পায়ের দিক থেকে উপরে তুলতে থাকে। এসব দেখে কেশব মল্লিকাকে মারতে চায় আর বলে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সামনে এমন ব্যবহার মোটেই ভালো নয়। এখানে আসার পর থেকেই দেখছি তোমার আচরণ স্বাভাবিক নয়। মল্লিকা বলে, আমি তো কেবল আমার পায়ের আকৃতি দেখাচ্ছিলাম, কিন্তু আপনি অন্য কিছু ভাবছিলেন। মল্লিকার কথা শুনে কেশবের খারাপ লাগে। গৌরাম্মা কেশবের কাছে জানতে চায় রাতে রুটি খাবে কিনা। কেশব বলে, কিছু মনে না করলে মুরগির মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই সে এক প্রকার জোর করেই টাকা দেয় এবং মুটান্নাকে লাল পানির জন্য আলাদা টাকা দেয়। মুটান্না মুরগ আনতে যায়। এদিকে মল্লিকা কেশবের টাকা ও গহনার কথা ভাবতে ভাবতে গুড়ের মধ্যে আটকে যায়। গৌরাম্মা বলে, কি হয়েছে মল্লিকা, এমন উদাস হয়ে আছিস কেন? মল্লিকা বলে, মা, কেশবের কাছে যে টাকা ও গহনা রয়েছে সে নিশ্চয়ই এগুলো চুরি করেছে। গৌরাম্মা বলে, এতে আমাদের কি, ওর যা খুশি করুক। মল্লিকা বলে, আমাদেরও সেগুলো নিতে হবে, কারণ সেও তো গহনাগুলো কারো না কারো কাছ থেকে চুরি করেছে। গৌরাম্মা বলে, তোর মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এসব চিন্তা করাও পাপ। মল্লিকা বলে, তুমি কি চাও মা, আমরা সারা জীবন এরকমই থাকি? বাবা মদকে মাতাল হয়ে থাকে, আর আমার কি ভবিষ্যৎ নেই? আমাকে বিয়ে দিতে হবে না? একটু চিন্তা করে দেখো তো, সাধু বাবা কি বলে গিয়েছিল? বলেছিল যে আমাদের কাছে অনেক টাকা আসবে এবং সেটা আমাদের উপর নির্ভর করবে আমরা কি সেই টাকা রেখে দেব নাকি ছেড়ে দেব। আমরা এটা হাতছাড়া করতে পারি না মা। আমাদের আশেপাশে কোনো বাড়ি নেই, সুযোগটা কাজে লাগানো উচিত। সুতরাং কেশব এখানে এসেছে তো ঠিকই, কিন্তু ফিরবে না। ওর টাকা পয়সা সব আমাদের হয়ে যাবে। গৌরাম্মা বলে, কিভাবে? মল্লিকা বলে, আজ রাতেই ওকে শেষ করে ফেলব। গৌরাম্মা সায় দেয় না, কারণ সে জানে এগুলো করা পাপ। কিন্তু মল্লিকার এই প্ল্যান তার বাবা মুটান্না শুনে ফেলে এবং বলে, আমারও মনে হয় মল্লিকার কথা ঠিক, এত টাকা হাতছাড়া করা ঠিক না। আর কতদিন এভাবে গরিব হয়ে জীবনযাপন করব। কেশবকে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি তাকে কেউ আসতেও দেখেনি আর আমাদের বাড়িতে থাকতেও দেখেনি। মেরে ফেলতে পারলে বিপুল ধন সম্পদ নিয়ে বেশ আরামেই দিন কাটানো সম্ভব। আমাদের টানাপোড়েন শেষ হতে চলেছে। তারা তিনজন পরিকল্পনা করতে থাকে। যদিও গৌরাম্মা রাজি ছিল না, কিন্তু মল্লিকা ও মুটান্নার কথা শুনে তারও মনের এক কোণে লোভ জন্মাতে শুরু করেছিল। কেশব তাদের তিনজনকে আলোচনা করতে দেখে বলে, কি ব্যাপার, কি নিয়ে কথা বলছেন আপনারা? মুটান্না কেশবকে দেখে ঘাবড়ে যায় এবং নিজেকে সামলিয়ে বলে, বাজারের হিসেব দিচ্ছিলাম। এরপর মল্লিকা ও তার মা রান্না করে এবং মুটান্নাকে বাজারে পাঠায় আরও জিনিস নিয়ে আসার জন্য। কেশব আবার এসে বলে, তোমরা কাকে মারার প্ল্যান করছো? এই কথা শুনে মল্লিকা নিজেকে সামলিয়ে বলে, মুরগ কিভাবে মারব সেটাই বলছি, কারণ জ্যান্ত মুরগ নিয়ে এসেছেন আমার বাবা। কেশব বলে, মুরগ না মেরে যদি খাওয়া যেত তাহলে কত ভালো হতো। মল্লিকা বলে, একজন বেঁচে থাকার জন্য অন্যকে মরতে হয়, এটাই সৃষ্টির নিয়ম। কেশব যাওয়ার পর মল্লিকা বলে, বাবার চিন্তা করলে হবে না, সে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকবে, তাই যা করার আমাদেরই করতে হবে। কেশব আবার আসে, তার চোখে মুখে যেন সন্তুষ্টির চাপ। সে বলে, অনেক দিন পর মায়ের হাতের রান্না খাবো। কেশব যাওয়ার পর মল্লিকার মা বলে, তাকে এমনভাবে মারতে হবে যে যেন রক্ত না বের হয়। মল্লিকা বলে, কিভাবে সম্ভব? গৌরাম্মা বলে, বিষ দিয়ে। এদিকে কেশব ডায়েরিতে কিছু একটা লিখছে। গৌরাম্মা রাতেই জঙ্গলের দিকে যায় এবং একটি বিষাক্ত গাছের পাতা নিয়ে আসে, যা দিয়ে বিষ তৈরি করা হয়। এরপর খেতে বসে কেশব। বিষ মেশানো খাবার দেয় গৌরাম্মা। কেশবের হাত ময়লা দেখে তাকে হাত ধোয়ার জন্য বলে গৌরাম্মা। কেশব বলে, লেখালেখি করার জন্য হাতে কলমের খালি লেগে গিয়েছে, আচ্ছা আমি হাত ধুয়ে আসছি। এই বলে কেশব হাত ধুতে যায়। মল্লিকা বলে, তুমি আর সময় পেলে না এই কথা বলার? তখন তাদের বাড়িতে দুইজন পুলিশ আসে। গৌরাম্মা কেশবকে লুকিয়ে রাখে। পুলিশ বলে, গ্রামের একটি বাড়িতে চুরি হয়েছে, চোর নাকি এদিকেই এসেছে। গৌরাম্মা বলে, এদিকে কাউকে আসতে দেখিনি। পুলিশ যাওয়ার সময় মাংসের ঘ্রাণ পেয়ে বলে, আমাদেরও খাবার ব্যবস্থা করুন। ঘরে ঢুকেই কেশবের খাবার খেতে চাইলে গৌরাম্মা বলে, এটা আমি খেয়েছি, নতুন প্লেটে আপনাদেরকে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। গৌরাম্মার হাত থেকে কেশবের জন্য বিষ মেশানো তালা পড়ে যায়। কুকুর এসে এগুলো খেতে শুরু করে।
মল্লিকা কুকুরকে বাধা দিলে পুলিশ বলে পড়ে যাওয়া খাবার তো কুকুরই খাবে, তাই খেতে দিন। কুকুর খাওয়া শেষ করে বাইরে যায়। পুলিশ দুজনও খাওয়া শেষ করে যাওয়ার সময় দেখে কুকুরটি মরার মতো শুয়ে আছে। পুলিশ বলে কুকুরটা তো মরার মতো শুয়ে পড়েছে। মল্লিকা বলে কুকুরটা খুব অলস, আসলে কুকুরটা বিষ মেশানো খাবার খেয়ে মরে গেছে। পুলিশ চলে যাওয়ার পর মল্লিকা সেই কুকুরকে কুলে করে নিয়ে বাড়ির বাইরে পুঁতে রাখে। এরপর আর এসব দেখে গৌরাম্মা খাবারে বিষ মেশানোর সাহস পায় না। সেসব মনের তৃপ্তিতে খাওয়ার পর গৌরাম্মাকে প্রণাম করে বলে, মা, আমি ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু আপনাদের আতিথেয়তা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আমি এতদিন ভাবতাম পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু আপনাদের দেখে মনে হলো ভালো মানুষেরও অভাব নেই, তাই আপনাকে প্রণাম করলাম। আপনি আমার মায়ের মতো। এরপর কেশব ঘুমাতে চলে যায়। মল্লিকা কেশবকে দেখে বুঝতে পারে কেশব মারা যায়নি। তার মাকে বললে গৌরাম্মা বলে, কুকুরটাকে মরতে দেখে আমার আর সাহস হয়নি। তখন মল্লিকা একটা ছুরি নিয়ে এসে মাকে বলে, হয় আমি মরবো, নয়তো তাকে মারবো। ঈশ্বর তাকে আমাদের কাছে পাঠিয়েছেন কেবল আমরা ভালো থাকার জন্য। তাই মল্লিকা ছুরি নিয়ে কেশবের রুমে ঢুকে কেশবের গলা কেটে ফেলে। এসব দেখে গৌরাম্মা চিৎকার করে কানাপ্পা সেই চিৎকার শুনে ফেলে, যে কিনা অন্ধ। গৌরাম্মাকে ডেকে বলে, চিৎকার করলে কেন? গৌরাম্মা বলে, আমি চিৎকার করিনি। কানাপ্পা তখন বলে, হয়তো আমারই শুনতে ভুল হয়েছে। কানাপ্পা যাওয়ার সময় তার পায়ে একজোড়া জুতো টেকে। এটা সেই জুতো যেটা সে নদীর পাশে তার পায়ে একই জুতা টেকেছিল। কানাপ্পা বলে, গৌরাম্মা, তোমাদের ঘরে কেউ এসেছে নাকি দূর থেকে? গৌরাম্মা অস্বীকার করে এবং মল্লিকা গালাগালি করে কানাপ্পাকে তাড়িয়ে দেয়। এদিকে মুটান্না এখনো মদ নিয়ে ব্যস্ত। মদের দোকানের একটি ছেলে মুটান্নাকে বলে, তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে না আজ? এটা শুনে হতবাক মুটান্না বলে, তুই কিভাবে জানিস? ছেলেটা বলে, আমি সব কিছু জানি যেটা তুমি জানো না। যদি তোমাকে বলি তাহলে তোমার এই নেশা কেটে যাবে। মুটান্না বলল, তাই নাকি? তাহলে বল কি জানিস। ছেলেটা মুটান্নাকে কিছু কথা বলে। সেগুলো শুনে মুটান্না সত্যি সত্যি হতভম্ব হয়ে যায়, যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে। তার চারদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছিল এবং চোখে জল চলে আসে। সে তাড়াতাড়ি বাসায় চলে সাইকেল নিয়ে। এদিক সেদিক হেলে ডুলে নেশাগ্রস্ত মুটান্না বাড়ি গিয়ে দেখে তার স্ত্রী দেয়ালে হেলান দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। মুটান্না বলে, সে কোথায়? কোথায় সে? কেশব কোথায়? গৌরাম্মা কোনো কথা বলে না। গৌরাম্মা শুধু কেশবের রুমের দিকে তাকায়। মুটান্না পাগলের মতো কেশবের রুমে গিয়ে দেখে কেশবের গলা কেটে মেরে ফেলা হয়েছে। কেশবের লাশের পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, সুব্বু, আমার সুব্বু, সুব্বু রে। এই কথা শুনে গৌরাম্মা চমকে যায়। সে তাড়াতাড়ি ছুটে আসে এবং কান্না করতে করতে বলে, সুব্বু, এটা কি আমার সুব্বু? এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই লোকটা মুটান্নাকে বলেছে, যে লোকটা তোমাদের বাড়িতে এসেছে সেই লোকটা তোমারই ছেলে, যে কিনা 6 বছর বয়সে তোমার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এত বছর পর সে গ্রামে ফিরলে আমাদের সাথে তার দেখা হয়। আমাদেরকে বলেছিল অনেকদিন পর বাবা মাকে দেখব, কিন্তু আমার পরিচয় দেব না। আমি জানি তারা কতটা কষ্টে আছে। আমি তাদের সকল ঋণ পরিশোধ করে দেব, যার জন্য আমি পরিশ্রম করে এত টাকা উপার্জন করেছি। এরপর আমি আমার পরিচয় দেব আর আমার বোনটার বিয়ে দেব। কত দায়িত্ব আমার। আজ কিছু বলবো না, শুধু মায়ের হাতের রান্না খাবো। আমি কালকে আমার আসল পরিচয় দিয়ে তাদেরকে চমকে দেব। সিন বর্তমানে আসে। মল্লিকা মাটি কুড়তে সময় তার বাবা মায়ের কান্না শুনে রুমে আসে আর তাদের মুখে সুব্বু নাম শুনে সে বুঝতে পারে তার ভাইকেই সে মেরে ফেলেছে। এরপর সে কান্নায় ভেঙে পড়ে। গৌরাম্মা সুব্বুর বুকের ওপর থেকে ডায়েরিটা হাতে নেয়। সেখানে একটি ছবি ছিল। সুব্বুর যখন 6 বছর বয়স, তখন তার বোন মল্লিকার চুল কেটে দিয়েছিল। এজন্য গৌরাম্মা তাকে মারতে গিয়েছিল এবং এই মার খাওয়ার ভয়েই সুব্বু সেখান থেকে পালিয়ে যায়। গৌরাম্মা সেই সময় চিৎকার করে বলেছিল, পালিয়ে যাবি কোথায়? বাড়িতে তো আসতে হবে, তখন তোকে মেরে ফেলবো। গৌরাম্মার এই কথাটা ছিল কেবল একজন মা হিসেবে সন্তানকে শাসন করার জন্য, কিন্তু কে জানতো পরিশেষে এই কথাটাই সত্যি হবে। সেদিনের পর সুব্বু যেদিন বাড়ি ফিরল সেদিনই সে মারা গেল, তারই ছোট বোনের হাতে। মল্লিকা তার ভাইকে স্পর্শ করতে চাইলে গৌরাম্মা বলে, আমরা কেউই তাকে স্পর্শ করার যোগ্য নই, আমরা সবাই অযোগ্য। গৌরাম্মা রান্নাঘরে গিয়ে বিষ মেশানো মাংস নিয়ে আসে, সুব্বুর সামনে বসেই খেতে থাকে। মল্লিকাও সেই খাবার খায়, সাথে তার বাবাও। এত বছর পর তাদের সুব্বু তাদের মাঝে এসেছিল, কিন্তু টাকার লোভের জন্য, অলংকারের লোভের জন্য তাদের সুব্বু আর তাদের মাঝে নেই।
তারা নিজেদের সন্তান ও মল্লিকা নিজের ভাইকে হত্যা করেছে। এটা তারা একদমই মেনে নিতে পারেনি, তাই বিষ মেশানো খাবার খেতে থাকে। খাওয়া শেষে মল্লিকা ও গৌরাম্মা সুব্বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর মোটান্নার তুলো নিয়ে এসে সারা রুমে ছিটিয়ে দেয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। দেখতে দেখতে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে সুব্বুর সাথে মুটান্না, গৌরাম্মা ও মল্লিকার দেহ আগুনে জ্বলতে থাকে। এদিকে খানাপ্পার কাছে মল্লিকার ব্যবহার কিছুটা অদ্ভুত লেগেছিল, যার জন্য সে গ্রামের কয়েকজনকে নিয়ে আসে মুটান্নার বাড়িতে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়, দাউ দাউ করে আগুন জ্বলে। আর এই সময় ডায়েরিতে সুব্বুর লেখা ছিল কিছু কথা, যা ব্যাকগ্রাউন্ডে শোনা যায়। সুব্বু লিখেছিল, আজকের দিনটা আমার জন্য অসাধারণ একটা দিন। 15 বছর পর আমি আমার বাবা মা বোনকে দেখলাম। তাদের দেখে আমি অনেক খুশি হয়েছি, যা বলে বোঝানো যাবে না। আমার বারবার মনে হচ্ছিল আমি যেন তাদেরকে ডেকে বলি আমি ফিরে এসেছি, কিন্তু আমি বলিনি, কারণ এই 15 বছর আমার মা বাবা অনেক কষ্ট সহ্য করেছে। আমি আস্তে আস্তে তাদের খুশি করতে চাই। 15 বছর আগে আমারই ভুল ছিল। আমি ভয় পেয়ে শুধু শুধু বাড়ি ছেড়ে গিয়েছিলাম। আমি থাকলে তো আমার পরিবারের এই দুর্দশা হতো না, আমার বাবা নেশাগ্রস্ত হয়ে পড়তো না। এজন্য আমি দিনরাত পরিশ্রম করে এত টাকা উপার্জন করেছি যে যেন পরিবারের দুঃখ কষ্ট লাঘব হয়, আমাদের আর কোনো অভাব থাকবে না এবং সবার মুখে হাসি ফুটাতে পারবো। অনেকদিন পর মায়ের হাতের রান্না খাবো। আগামীকাল তাদের সব ঋণ মিটিয়ে নিজের পরিচয় দেব। আমার পরিচয় জেনে সবাই খুশি হবে। আর এই কথার মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। এক কেরালা রাত্রি আমাদেরকে শেখায়, মানুষ যতই ভাগ্যের অপেক্ষা করুক না কেন, লোভ আর নৈতিকতার যুদ্ধেই তার আসল চেহারা প্রকাশ পায়। মনে রাখবেন, ভাগ্য কখনো রাতারাতি বদলায় না, ভাগ্য বদলায় মানুষের সিদ্ধান্তে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।